আজকের এই মহতী কার্যক্রম 60তম জাতীয় শিক্ষক দিবস এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আমরা পালিত করছি। মহান দার্শনিক, শিক্ষাবিদ, রাজনীতিজ্ঞ, ফিলোসফার এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের যে আদর্শ মানসিকতা, সেটাকে সামনে রেখে আজকের দিন আমরা পালন করি। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত ত্রিপুরা রাজ্য সরকারের আদরণীয় রাজস্ব এবং বনমন্ত্রী শ্রী এন.সি. দেববর্মা মহোদয়, ত্রিপুরা রাজ্য সরকারের আদরণীয় শিক্ষা, আইন এবং সংসদীয় বিভাগের আদরণীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, শ্রী কুমার আলোক, ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্য সচিব শ্রীমতী সৌম্যা গুপ্তা, সেক্রেটারি এডুকেশন, ওয়েস্ট জেলার সম্মানীয় জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, এডুকেশনের অন্যান্য ডাইরেক্টরগণ এবং এখানে বড় মাত্রায় উপস্থিত আমার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিক, মিডিয়ার বন্ধুরা, সুধী সজ্জন মণ্ডলী, মায়েরা, বোনেরা, বন্ধুরা, দু 2018-তে একটা ঐতিহাসিক পরিবর্তনের পর আমরা দায়িত্ব নিয়ে কাজ করা শুরু করেছি। ত্রিপুরার জনতা এক ঐতিহাসিক রায়দানের মাধ্যমে এবং আমি যে দল থেকে আসি বা যে সংগঠন থেকে আসি, সেই দলের এবং সংগঠনের সিদ্ধান্ত মূলে বনমালীপুর থেকে নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করা শুরু করেছে। নয় তারিখের রেজাল্ট এসেছিল, 9 তারিখ শপথ গ্রহণ করেছিলাম ও 9 জন আমাকে 9 জন মন্ত্রীকে নিয়ে কার্য পরিচালনা শুরু করেছিলাম। বনমালীপুর আমার কনস্টিটুয়েন্সি 9454 ভোটের কাছাকাছি ব্যবধানে জিতেছিলাম। আমি যে গাড়িগুলি চলি, 2টা গাড়ি রয়েছে, একটার মধ্যে 9 লাস্টের নাম্বার রয়েছে। এগুলো আমি নিজে থেকে করিনি, আপনি আপ সেই সংখ্যাটা চলে আসে।
মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করব, ত্রিপুরার জন্য চিন্তা করব, সর্বাঙ্গীন বিকাশের দায়িত্ব আমাদের কাছে আসবে, সেটা কোনোদিন আমি কল্পনাও করিনি। কারণ কি, সরাসরি রাজনীতিতে আমি ছিলামই না। কিন্তু কম সময়ের মধ্যে ত্রিপুরার মানুষ আমাকে গুরু দায়িত্ব দিয়েছে। আর যারা এই গুরুর ভূমিকা রয়েছে, আজকে তারা আমার সামনে আসীন রয়েছে, আমি আপনাদেরকে করজোড়ে প্রণাম করি। গুরু শিষ্যের সম্পর্কে বিষয়ে কুমার আলোকজি অনেক সুন্দরভাবে প্রস্তাবিত করেছে। আমি ত্রিপুরাতে বিভিন্ন সরকারি মঞ্চে বা রাজনৈতিক মঞ্চে অনেক সময় আধিকারিকদের সঙ্গে ভাষণ বিনিময় দেখেছি, কিন্তু আজকে কুমার আলোক যেভাবে গুরু শিষ্য এবং আদর্শ মানসিকতা তুলে ধরেছেন, তা আমার মনে হচ্ছিল সে তাত্ত্বিক কোনো ব্যক্তিত্বের মতো তার ভাষা শৈলী, তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো সর্বাঙ্গীনভাবে প্রকাশ পাচ্ছে। ব্যক্তি যখন কোনো জায়গায় সমাহিত হয় আর তার মন মানসিকতার মধ্যে সেগুলো अपने आप বিরাজ করে, তখন এই ধরনের বাক্য সামনে আসে। আমি তার জন্য কুমার আলোককে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তার সঙ্গে সঙ্গে আমি আজকে আমার সমস্ত গুরুদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই। সূর্যও আলো দেয়, চাঁদও আলো দেয়, চাঁদের আলোর প্রকাশ আর সূর্যের আলোর প্রকাশ, এই দুইয়ের মধ্যে কার প্রকাশ সর্বোত্তম বা সর্বোপরি? বলুন আপনারা। হ্যাঁ, কারা কারা সূর্য হাত তোলেন তো দেখি। আর চাঁদে? তার মধ্যে দেখলাম, বলুন, সূর্যের বিষয়ে হাত উঠছে বেশি, কিন্তু চাঁদের বিষয়ে কম উঠছে। আর বড় সংখ্যক দ্বিধাগ্রস্ত। কি বলবো, সূর্য বলবো না চাঁদ বলবো? তার হাত তোলন দেখি। দ্বিধাগ্রস্ত থাকা চলবে না শিক্ষকদেরকে। যদি শিক্ষক দ্বিধাগ্রস্ত থাকবে তো শিক্ষার মূল বিষয় দ্বিধাগ্রস্ত থাকবে। সোমায়াজি বা চিফ সেক্রেটারি বা রতনলাল নাথ মহোদয় যতই 37টি, দুইটা হায়ার এডুকেশন এবং স্কুল এডুকেশন মিলে 37টি, 26-11 মানে 37 রিফর্মস করেছে। তো আজকে আমাকে প্রথমে জবাব দিতে হবে এখানে যে দুইয়ের মধ্যে, হ্যাঁ, দ্বিধাগ্রস্ত কেউ থাকতে পারবে না, বলতে হবে, হাত তুলতে হবে।
যে সূর্য প্রকাশ প্রথমে না চাঁদে, দুইয়ের মধ্যে। আপনার সূর্য, সূর্য পেছনে আছে, যে শিক্ষামন্ত্রী সূর্য বলেছে। তার জন্য প্রথম তয় করতে হবে শিক্ষকদের দ্বিধাগ্রস্ত না হওয়া, তয় করে নেওয়া। তাহলে তো ছাত্রছাত্রীও দ্বিধাগ্রস্ত থাকবে, কোনটা বলবো, চুপ করে বসে থাকবে। আমার খেয়াল আছে ক্লাসে যদি চুপ করে বসে থাকি তো টিচার বলতো, এই তুমি দাঁড়াও, তুমি বলছো না কেন? উত্তর কিন্তু আছে আমাদের কাছে, আপনারা সবাই যে বললেই বলবে স্যার তো জানি। চাঁদকে কি বলি? চাঁদ মামা বলি, বলি তো। শিশুকে যে ঘুম পাড়ায় তো চাঁদ মামা আসবে, গল্প শোনায়। চাঁদকে মামা বলি, মা নয়। প্রবাদে পরিচিত চাঁদ মামা। চাঁদ কাকু বলি? চাঁদ মা বলি না। সূর্যদেব মানে তাকে গার্জিয়ান, মানে মাতৃত্ব পিতৃত্ব সৃষ্টি কারা করে? মাতা পিতার দ্বারা। তো সূর্যদেব দুনিয়ার সৃষ্টি সূর্যদেবের কারণে, তার প্রকাশের কারণে। চাঁদের প্রকাশের কারণে সৃষ্টি নয়, সূর্যের প্রকাশের কারণে সৃষ্টি। জল বায়ু যাই আছে সূর্যের কারণে, তার প্রকাশের কারণে। তো এই সরকার সেই মানসিকতা কাজ করে, পজিটিভিটি, লাইক সূর্য। চাঁদ এমনি তো সবসময় আলো দিতে পারে না, ভালো লাগে আমাদের কাছে, অন্ধকার দূর করে আসে। কিন্তু 12 মাস চাঁদ আলো দিতে পারে না। সৃষ্টির বাহক সূর্য, পজিটিভিটির বাহক সূর্য। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, এক পজিটিভ সরকার, প্রো পিপল সরকার। ত্রিপুরাতে 2018-তে যে সরকার, 9 মার্চ 2018, পজিটিভ সরকার। সে মানসিকতা নিয়ে কাজ করে। আর তার মধ্যে এডুকেশন ডিপার্টমেন্ট আপনাদের মাধ্যমে অনেক রিফর্মস হয়েছে। আগে কিসের রিফর্মস হতো? नकारात्मक सोच, नकारात्मक आलोचना। এখন সরকারের চেহারা কি? सकारात्मक सोच, सकारात्मक आलोचना। सकारात्मक सोच और सकारात्मक आलोचना, सकारात्मक व्यवस्था ही सर्वश्रेष्ठ त्रिपुरा দিতে পারে। আমি বসা থাকার সময় দেবপুরী বর্ধন আমাদের ডিএম আমাকে একটা পুস্তক দান করেছে। কে দিয়েছে? আজকের শিক্ষক দিবসে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্য যে ওনার মাতৃদেবী লিখেছেন। বইয়ের নাম কি? ত্রিশিখা।
আমার কাছে একটা সেলফিও চাইনি, একটা ফটোও চাইনি, হাতে তুলে ধরেছে। আমি একটু দেবপ্রর দিকে তাকাচ্ছিলাম, কিছু বলবে কি একটা ফটোর জন্য, বলছে না। তখন আমি সঙ্গে সঙ্গে মালারটা বের করে তাই করে নিয়েছি, আজকে আমি ত্রিপুরার সামনে তুলে ধরবো দেবপ্রিয় বর্ধনের মা আমাকে উপহার দিয়েছে শিক্ষক দিবসে সেই ত্রিশিক্ষা। তাই বন্ধুরা, আমি কেন পজিটিভিটি থেকে শুরু করছি? দুনিয়াতে সব কাজ হতে পারে। তার উদাহরণ কুমরালুক বলছিল, আমরাও জানি মহাভারতের গল্প, তার কাহিনী। কিছু রাজবংশীয় নয়, তার জন্য দ্রোণাচার্য ওনাকে শিক্ষা দিতে পারবেন না, তার জন্য ওনার মূর্তি দিয়ে দিয়েছেন। কিন্তু সেই কি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়নি? সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয়েছে, কিন্তু ব্যবস্থার কারণে গুরু শিষ্যের কাছ থেকে তার বৃদ্ধাঙ্গুষ্ঠী নিয়ে নিয়েছে, ব্যবস্থার কারণে। ব্যবস্থা সর্বোপরি। যে কোনো কাজ করার সময় व्यवस्थित तरीके से और व्यवस्था के मैंने কাজ করলেই পজিটিভিটি আসে। কেউ রুখতে পারে না। দুনিয়াতে কোনো কাজ নেই যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জীব মানুষ করতে পারে না। एक तर इच्छा शक्ति, एक तर दृढ़ मानसिकता और एक तर कर्मक्षमता। এগুলো কোনো ব্যক্তি কর্মজীবনে শ্রেষ্ঠত্বের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আরেকটা হচ্ছে কমন সেন্স। এগুলো একসঙ্গে জোড়ে দিলে পজিটিভিটি। আগে রাজ্যে কি পজিটিভিটি ছিল 2018 আগে? না, সর্বক্ষেত্রে নেগেটিভিটি। তো ব্যবস্থা তো নেগেটিভিটি। কাকে কিভাবে আটকানো যায়, কাকে কিভাবে রোকা যায়, কিভাবে অন্যের উপরে দোষারোপ করা যায়, এমনকি যে কোনো সরকার থাকুক কেন্দ্রে, প্রধানমন্ত্রীর উপরে দোষারোপ, রাষ্ট্রের উপরে দোষারোপ, সংস্কৃতির উপরে দোষারোপ, আয়াত সংস্কৃতিকে নিয়ে আসা, চাণক্যের রাজনীতিকে মুছে দেওয়া, চন্দ্রগুপ্তের রাষ্ট্রনীতিকে অন্ধকারের মধ্যে ঢেলে দেওয়া, সম্রাট অশোকের আলোচনা না করা, গান্ধীবাদে প্রসার না করা और नेगेटिविटी के আমন্ত্রণ করা। আজকে ত্রিপুরা থেকে সেটা পরিবর্তন হচ্ছে। ত্রিপুরা নিজের পায়ে দাঁড়াতে স্বনির্ভর মানসিকতা। গুরুর মূল দায়িত্ব হয় এক স্বনির্ভর মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্ব তৈরি করা। এডুকেশন দিচ্ছি শুধু চাকরির জন্য নয়,
ডাক্তার হওয়ার জন্য না, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নয়, স্বনির্ভর মানসিকতা তৈরি করার জন্য। আমি যেখানে যেই জায়গায় কাজ করব স্বনির্ভর তরিকে সে কাজ করব। প্রাইভেট গভর্নমেন্ট কোনো কিছু নয়, সেই মানসিকতা থেকে বের করা। এটা সরকারি জমিন, এটা সরকারি স্কুল, তোর দরজা বন্ধ করার দরকার নেই। সেখানে গিয়ে ছাগল গরু ভেড়া থাকবে, কিন্তু যদি বনেদি প্রাইভেট স্কুল হয় তো তার দরজা বন্ধ করতে হবে, তালা লাগাতে হবে। যদি সরকারি স্কুল হয় তো লাইট জ্বলবে, ফ্যান চলবে, স্কুল যদি টিচার চলেও যায় স্টুডেন্ট চলেও যায় তারপর। আর যদি প্রাইভেট স্কুলও হয় তো না, টিচার বেরোনোর পরেই লাইট অফ হয়ে যাবে, পাখা বন্ধ হয়ে যাবে। এটা সরকারি, সে মানসিকতা থেকে বেরিয়ে আসে। সরকারকে, সরকার অন্য কেউ নয়, সরকার ত্রিপুরার মানুষ, 37 লক্ষ ত্রিপুরাবাসী। আগে সরকার মানে এক দলকে বুঝাতো, ওই দলের আদর্শে যারা মত প্রকাশ করত। আজ সরকার মানে 37 লাখ ত্রিপুরাবাসী। আমি তো বলবো আজকের এই গুরুর দিবসে এখান থেকে পুরো ত্রিপুরাতে মেসেজ যাওয়া, ত্রিপুরাতে যা কিছু আছে প্রাইভেট সরকারি কোনো কিছু নয়, সবকিছু ত্রিপুরাবাসী। আজকে ত্রিপুরার মধ্যে সবচেয়ে ধনবান ব্যক্তিকে, ত্রিপুরা কোনো বিজনেসম্যান, ত্রিপুরা কোনো ইঞ্জিনিয়ার, ডাক্তার, চিফ সেক্রেটারি না, ত্রিপুরার মধ্যে সবচেয়ে ধনবান ব্যক্তি যদি কে, সেটা আমি। সবচেয়ে ধনবান ব্যক্তি, 37 লক্ষ ত্রিপুরাবাসী আশীর্বাদ আমার কাছে, সবচেয়ে ধনবান ব্যক্তি আমি। তাই বন্ধুরা, আমি আপনাদের কাছ থেকে পুরনো যে ব্যবস্থা ছিল, কিন্তু পরন্তু যদি বিভ্রান্ত, এগুলো থেকে মুক্তি চাই। আমি কি চাই? স্টার্ট আপ চাই, আইটি হাব চাই, ভূকম্প নিরোধক ইনফ্রাস্ট্রাকচার চাই। যে ত্রিপুরাতে একসময় বলা হতো ভূকম্প জোন, তার জন্য 5 মঞ্জিলার উপরে হয় না, আবার পার্টি বসলে 7 তলা হয়ে যায়, তার জন্য ভূকম্প নেই, পারমিশন নেই। কিন্তু আম জনতা 5 তলা উপরে তুলতে পারে না, ভূকম্প জোন। এই সরকার আসার পরে আম জনতা মাল্টি স্টোরেজ বিল্ডিং তৈরি করছে, 14 মঞ্জিলা 10 মঞ্জিলা পারমিশন দিচ্ছে সরকার। আগে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছিল 5 মঞ্জিলার উপরে হবে না, 5 তলার উপরে হবে না। তো আজকে কিভাবে হচ্ছে? মাটি তো সেটাই, ভূমি তো সেটাই, ভৌগোলিক স্থিতি তো সেই জায়গা। সেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হোক, দৈনন্দিন জীবনযাত্রা হোক, রোজগারের পরিকাঠামো হোক, আজকে 2015-16 যেখানে কৃষকদের আয় পার ক্যাপিটা 6,580 টাকা ছিল, কোভিড পরিস্থিতির মধ্যে ত্রিপুরার কৃষকরা পিছিয়ে যায়নি। 11,093 টাকা পার ক্যাপিটা ইনকাম, প্রায় ডাবলের কাছাকাছি পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরার মানুষের।
2017-18 পর্যন্ত 1,04,44 টাকা। কোভিডের মধ্যেও ত্রিপুরার পার ক্যাপিটা ইনকাম 1,31,000 টাকা পৌঁছে গেছে। ত্রিপুরার জীবনমান উন্নয়ন প্রমাণিত করে দুইটি দিল্লি থেকে ফ্লাইট আসে, দুটি ফ্লাইট ভরে আসে। একসময় ত্রিপুরার মান্যতা এমন ছিল যে ত্রিপুরা থেকে কজন প্যাসেঞ্জার পাওয়া যাবে ডাইরেক্ট দিল্লি? 10 জন, 12 জন, 15 জন। তো ফ্লাইট খালি যাবে, লোকসান হবে, চালাবো না। আজকে 180 সিটার ফ্লাইট, দুটি ডাইরেক্ট ফ্লাইট ত্রিপুরাতে আসে, আবার ত্রিপুরা থেকে যায়। যদি 180 সিট নাও ভরে, যদি 150 করেও আসে, তো 300 লোক ডেলি দিল্লি থেকে আসছে আর 300 লোক ত্রিপুরা থেকে যাচ্ছে। এটা প্রমাণিত করে ত্রিপুরার জীবনমান উন্নয়ন হয়েছে, ত্রিপুরার মানুষের কাছে আর্থিকভাবে রোজগার বেড়েছে। যেটা আমি বলছি, 1,04,44 থেকে 1,31,000 হয়েছে। আর কৃষকদের আয় 2015-16-তে 6,580 টাকা থেকে বেড়ে 11,093 টাকা হয়েছে। এই দুই ফ্লাইট প্রমাণ করে। আগে ছিল বলির সরকার, আজকে প্রমাণিত সরকার, বাই দ্য পিপল সরকার। আমি বলি না সবকিছু ত্রিপুরা মানুষের হয়ে গেছে। আশা তো দেখছে, বিপ্লব দেবকে দেখলে, নরেন্দ্র মোদীকে দেখলে বলে তো কিছু করবে, চায় তো কোনো কিছু। আগে তো চাওয়ার আশাও ছিল না। এটা ঘেরাকলের মধ্যেই ঘুরছিল সবাই, আন্ধেরার মধ্যে। এখানেই ঘুরতে হবে, এখানেই যেতে হবে। পার্টি অফিস থেকে রাস্তা তৈরি হবে। এখন পার্টি অফিস থেকে রাস্তা তৈরি হয় না, রাস্তা সেক্রেটারিয়েট থেকে তৈরি হয়। আমিও কোনো একটা দলে, এগুলো ত্রিপুরা পরিবর্তন হয়েছে। আগামী 5 বছর মধ্যে প্রমাণিত করবে। মানুষ আমার কাছে 3.5 বছরের জবাব চায়। জবাব তার জন্য চায় কারণ কি মানুষের আশা আছে যে এই ছেলের উপরে বিশ্বাস হয়েছে, তার জন্য জবাব চায়। যার উপর বিশ্বাস থাকে না তার কাছে জবাব চায় না। মা ছেলেকে ভালোবাসে, তার জন্য ছেলের জীবনশৈলী সম্বন্ধে জবাব চায়, কিন্তু অন্য জিজ্ঞাসা করে না। মাই তো জিজ্ঞাসা করে মেয়েকে, ছেলেকে, কোথায় গিয়েছিলে, কবে গিয়েছিলে, কেন গিয়েছিলে, দেরি কেন হলো। তাই বলে মা ছেলে মেয়ের শুভচিন্তক নয়? টিচারের ভূমিকা আমিও দেখেছি। স্কুলে গিয়েছি, দেরি হয়েছে, কেন গিয়েছো, কোথায় গিয়েছিলে, 10টায় কেন পৌঁছলে না, প্রেয়ারে দেরিতে কেন এসছো, কে বলছে? শিক্ষক জিজ্ঞাসা করছে, কারণ স্টুডেন্টকে ভালোবাসে। গুরু তার জন্য জিজ্ঞাসা করে, আশা করে তার জন্য জিজ্ঞাসা করে, ভরসা করে তার জন্য জিজ্ঞাসা করে। আমি গর্বিত যে আমাকে জিজ্ঞাসা করে আপনি কি করেছেন, আপনার ভিশন ডকুমেন্টস কোথায়। কিন্তু আগে কত ম্যানিফেস্টো তৈরি হয়েছে, কেউ জিজ্ঞাসা করেছে? কোন সাংবাদিক 2বার 3বার জিজ্ঞাসা করেছে কাউকে, বলে কোথায় আপনাদের ম্যানিফেস্টো, কি করেছেন? কাকে জিজ্ঞাসা করবে, কেন জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করলে কি উত্তর আসবে? কেন্দ্র বঞ্চনা করেছে, তার জন্য কিছু নেই, সেবা। কিন্তু বিপ্লব দেবকে জিজ্ঞাসা করার পর উত্তর আছে, তার উত্তর আছে, মানুষ জানে। আমাকে কেউ বলেনি, দিল্লিতে এবার গিয়েছিলাম, কুমার আলোক আমার সঙ্গে ছিল, গৃহমন্ত্রীজির সঙ্গে বসেছি, তার ডিসপ্লেস হয়ে আসলো, ছিল 1998 থেকে 1998 থেকে মিজোরাম থেকে এসে নিজ দেশে রিফিউজি, দুনিয়া তো কোথায় হয়, রিফিউজি আখ্যা দিয়ে দিয়েছে, ডিসপ্লেসড। যেখানে 370 আজকে উঠিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রীজি, যেখানে কাশ্মীরে অন্যের অধিকার নেই যাওয়ার, এসসি এসটি সেখানে রিজার্ভেশন নেই, জমিন কিনতে পারবে না। কোন কাশ্মীরি মহিলা যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে তার অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে।
সেই জায়গায় আমি বলছি যে আসামের লোক এসে ত্রিপুরাতে ঘর বানাতে পারবে না, মণিপুরের লোক গিয়ে মিজোরামে থাকতে পারবে না। মানসিকতা, আঞ্চলিকবাদের মানসিকতা, রাষ্ট্রবাদের মানসিকতা নয়। ভারত সর্বশ্রেষ্ঠ তখনই হবে যখন রাষ্ট্রবাদের মানসিকতা এস্টাবলিশড হবে, গ্রামে গ্রামে, প্রতিটি স্কুলে, প্রতিটি ইনস্টিটিউশনে। ভারত একটা নতুন দিশায় চলছে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে। থেকে 23 বছর লাগাতার ডিসপ্লেসড হয়ে রিফিউজি ক্যাম্পের মধ্যে, যেখানে আমরা ইন্টারনেট কথা বলছি, কম্পিউটার কথা বলছি, ল্যাপটপ বলছি, স্টার্ট আপ বলছি, সেই জায়গাতে ভারতের কোনো এক প্রান্তের মধ্যে প্রায় 6,740টি পরিবার, 37,000-এর কাছাকাছি জনসংখ্যা, যার ছেলে মেয়ের পড়ার ব্যবস্থা নেই, আধার কার্ড নেই, যার কাছে আয়ুষ্মান ভারতের কার্ড নেই, যার কাছে জীবনশৈলী জীবনের জন্য স্কুল নেই। আধুনিক যুগে, কম্পিউটারের যুগে, ইন্টারনেটের যুগে যাযাবর জীবন কোন প্রান্তে থাকবে দেখেনি কেউ। তার আগে ত্রিপুরা মুখ্যমন্ত্রী ছিল না, তার আগে দেশের প্রধানমন্ত্রী ছিল না, যিনি ক্রমাগত 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি 98-তে শপথ নিয়েছিলেন, সেই 98-তেও তারা এসেছিল। মানবিক, মানবতা, মানবাধিকার, এই বলিগুলি কারা দিতেন? এনারাই দিতেন যারা 25 বছর এখানে ছিলেন। আর মানবতার উদাহরণকে প্রস্তুত করেছে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে সরকার, সেটা তৈরি করেছে। কেউ আন্দোলন করতে হয়, কেউ যেতে হয়নি, আপনি আপ নির্ণয় হয়েছে যে তাদেরকে এখানে রাখা হবে। ওই দিন যখন দিল্লিতে গিয়েছি, তো মাননীয় গৃহমন্ত্রী যে বলছে হৃদয় থেকে, বলে 5,000 টাকা করে পরিবার পাবে, ঘর তৈরি হয়ে যাচ্ছে, এই সময়ের মধ্যে করুন, তার জন্য স্পেশাল অফিসার রিক্রুট করুন। আর সঙ্গে সঙ্গে বলছে এই লোকগুলির কাছে তো কোনো কিছু নেই, তাদের জন্য 2 টাকা দরের চাউলের ব্যবস্থা করে দাও, তার মানে অন্তোদয় কার্ড করে দাও। এমন ধরনের গৃহমন্ত্রী। একটিও রিয়াংশ ভাই বোন আমাকে একটা অ্যাপ্লিকেশনে দেয়নি যে আমাদেরকে 2 টাকা দরে চাউল দিতে হবে। কোনো লিডারশিপ আমাকে বলেনি। দেশের গৃহমন্ত্রী বলছে যে তাদেরকে 2 টাকা দরে চালের ব্যবস্থা করো। অনেক অন্যায় হয়েছে, তাদের সঙ্গে অবিচার হয়েছে, ভারত সরকার তার জন্য ব্যবস্থা করবে। তাদের জন্য 2 টাকা দরের চালের ব্যবস্থা করো। আর পুরনো সরকার থাকতে একটা অন্তোদয় কার্ডের জন্য, একটা বিপিএল কার্ডের জন্য কতবার রাস্তায় মিছিল করতে হতো, মিটিং করতে হতো, রাস্তায় দৌড়াতে হতো। আর এখন পজিটিভ সরকার, কাউকে রাস্তায় নামতে হয় না, কাউকে দৌড়াতে হয় না, কাউকে বৃষ্টির মধ্যে মিছিল করতে হয় না, কাউকে ডেপুটেশন দিতে হয় না। কিন্তু আদত যে রয়ে গেছে, পত্রপত্রিকা আমি দেখি যে ডেপুটেশন দিচ্ছে, ও আদত, ডেপুটেশন আদত। এই সরকার ডেপুটেশনের সরকার নয়, এই সরকার বাই দ্য পিপল সরকার। কাউকে বলতে না, সায়েন্স টিচারদেরকে প্রায় 1000-কে কোর্ট রায় দিয়েছে, ঠিক আছে আমি বড় কোর্টে যেতে পারতাম, আপার কোর্টে যেতে পারতাম তো, কিন্তু প্রায় 1000 শিক্ষকদেরকে পার্মানেন্ট করে দেওয়া হয়েছে। কাউকে আন্দোলন করতে হয়নি, কেউ সে ডেপুটেশন দেয়নি। 10,323 নাম্বারটা পর্যন্ত ভুল। 10,323 নেই, 10,320 না 22, আমার খেয়াল নেই, সংখ্যাটা 23 নয়। এই সরকার বলেছে মানবিকভাবে আমরা দেখব, সংবিধান মেনে দেখব,
মানবিকতার সঙ্গে আপিল করে ক্যাবিনেট থেকে সুপ্রিম কোর্টে পাঠিয়েছি, তারপর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এই সরকার ট্রান্সপারেন্ট সরকার। তার জন্য প্রায় 4,900-র উপরে আজকে রিক্রুটমেন্ট হচ্ছে, রিটেন টেস্ট হয়েছে। ত্রিপুরার কোনো ব্যক্তি উংলি তুলতে পারবে না যে রিটেন টেস্ট সঠিক হয়নি, ব্যবস্থা ঠিক নয়। এই প্রথমবার এত বড় মাত্রা একসঙ্গে রিক্রুটমেন্টের রিটেন টেস্ট হয়েছে ত্রিপুরা রাজ্যে। শিক্ষা দপ্তরে 3,000-এর উপরে চাকরি হয়েছে টিচারের, 3,000-এর উপরে, 3,000-এর উপরে। প্রায় 3.5 বছরের সরকার, 3,000 উপরে টিচারের চাকরি হয়েছে। 1,23,000 উপরে 13,000, 1,13,000 উপরে মানুষের রোজগার সৃজন হয়েছে, সরকারি হোক প্রাইভেট হোক। আর সেটা প্রমাণিত করে কিষাণ সম্মান নিধি 2,33,400 পরিবারের কাছে 6,000 টাকা করে 327 কোটি টাকা বিনা কমিশনে ত্রিপুরার গরিব কৃষকদের কাছে পৌঁছে গেছে। এফসিআই এর মাধ্যমে প্রকিউরমেন্ট প্রথমবারই ত্রিপুরা রাজ্যে হয়েছে কিষানদের জন্য। 10 টাকা 12 টাকা ধানের কিলো বিক্রি করতে হতো কৃষকদের, উধারে বিক্রি করতে হতো, বাকিতে বিক্রি করতে হতো। আজকে কৃষক 19 টাকার নিচে, 20 টাকার নিচে ধান বিক্রি করে না। কোথায় 10, কোথায় 20। যে কোহিন পানিপাল ত্রিপুরাতে 5 টাকা 10 টাকা বিক্রি হতো, আজকে 20 টাকার নিচে বিক্রি করে না। যে ত্রিপুরাতে কাঁঠাল গায়কে দিয়ে দেওয়া হতো, কাঁঠাল গাছ কেটে রাবার গাছ লাগানো হতো, আজকে কাঁঠাল ইউকেতে চলে যাচ্ছে, জার্মানিতে চলে যাচ্ছে। কিষান ট্রেন চলে এসছে, 5টি এক্সপ্রেস ট্রেন রাজধানী শহর ত্রিপুরা থেকে যাচ্ছে। নর্থ ইস্টের মধ্যে বিজিয়েস্ট এয়ারপোর্ট আগরতলা। ন্যাশনাল হাইওয়ের বেড়া জাল তৈরি করে দেওয়া হয়েছে। গোবিন্দবাড়ি, ছামনো, সেগুলোর নাম আসলে রাস্তা নেই, জল নেই, কল্পনা আসতো। আজকে ছামনো হয়ে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে মিজোরাম পর্যন্ত, প্যাপ শোল্ডার রোড তৈরি হচ্ছে। যে এক ছামনোর নাম নিতে জল নেই, রাস্তা নেই, কল্পনা হতো, তার জন্য আন্দোলন হতো। কিন্তু 40 বছর আন্দোলনের পরেও সেখানে রাস্তা তৈরি হয়নি। বিনা আন্দোলনে ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে। এটা হচ্ছে পজিটিভ সরকার, পজিটিভিটি। আমি আমার সমস্ত শিক্ষকদের কাছে আজকের দিনে আপিল করব। আমি বলি না সবকিছু আপনাদের হয়ে গেছে, আপনার জীবন মান সবকিছু উন্নয়ন হয়ে গেছে, শুরুয়াত তো হয়েছে। আগে তো এক অন্ধকারের মধ্যে ছিলাম, আজকে তো আলো এসছে, আশা তো দেখছেন, কিরণ তো এসছে। স্পেশাল ইকোনমিক জোন তো তৈরি হয়েছে, চিটাগাং বন্দরগাহ কল্পনা তো করছি। গুমতিতে ছোট জাহাজ আনার প্রয়াস তো করেছি। একটা আদর্শ শিক্ষক আদর্শ ব্যবস্থা দিতে পারে। তাই বন্ধুরা, শিক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন এসছে সেই বিষয়ে আমি বলবো না, আমাকে লম্বা চার্ট দেওয়া হয়েছে। এহসাস করতে হয়। আজকে শিক্ষা ব্যবস্থার জবাবদেহ ব্যবস্থা। আজকে ত্রিপুরাতে 100টি সিবিএসসি সিলেবাস সরকারি স্কুল হবে, 29টি অনগোয়িং, 250-এর উপরে ইংলিশ মিডিয়াম স্কুল খোলা হয়েছে। সিবিএসসি স্কুল। আমি যখন শিক্ষা দপ্তর থেকে শুনি, সেক্রেটারিদের কাছ থেকে, রতনবাবুর কাছ থেকে,
যে ওখানে সিবিএসসি সিলেবাস রাখা হয়েছে, আশপাশে 10 কিলোমিটার পর্যন্ত মা বাবা অথবা অন্তোদয় পরিবারের, কিন্তু 10 কিলোমিটার পর্যন্ত সমস্ত স্কুল থেকে ছেলেদেরকে তুলে, ছেলে মেয়েকে সিবিএসসি সিলেবাস স্কুলে নিয়ে ভর্তি করতে চায়। 2000 3000 পর্যন্ত সংখ্যা চলে যাচ্ছে অ্যাডমিশনের। তার মা কি, তার মানে কি? বলে মা অন্তদের মা হোক আর আম্বানি পরিবারের মা হোক, মা তো মাই হতা है ভাই। কেউ জন্ম থেকে আম্বানি হয় না, কেউ জন্ম থেকে আব্দুল কালামও হয় না, কেউ জন্ম থেকে শ্রমজীবী হয় না, আর কেউ জন্ম থেকে মুখ্যমন্ত্রী হয় না। তার জন্য ব্যবস্থা তৈরি করতে হয়। এই সরকার ব্যবস্থা তৈরি করছে, সিবিএসসি সিলেবাসের মাধ্যমে, এনসিইআরটি সিলেবাসের মাধ্যমে ফাউন্ডেশন দিচ্ছে, যাতে অন্তোদয় পরিবারের ছোট্ট ছেলে আব্দুল কালাম হতে পারে। সেই দিশাতে সরকার কাজ করছে। বন্ধুরা, আমি আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা চাই। 7 পে স্কেল দিয়েছি, বাকিটা দেইনি, জানি আমি। এই কোভিডের মধ্যেও 3% দিয়ে দিয়েছি। কেউ আমাকে বলেনি যে 3% দিয়ে দিতে হবে, কেউ আন্দোলন করেনি। আজকে আন্দোলন করতে হয় না সরকারি কর্মচারীদের। সবচেয়ে বেশি আন্দোলনমুখী যদি করে রেখেছিল শিক্ষা ব্যবস্থা। তার জন্য তার আগে যারা দাঁড়িয়েছিলেন বক্তা, তারা বলছিলেন যে গ্রেড 5 ছিল, সেখান থেকে আজকে গ্রেড 1 ত্রিপুরা চলে গেছে। কারণ কি? আন্দোলনের কারণে গ্রেড 5 ছিল। এই সে টিচার নতুন 3000 এসছে, বাকি উনারাই রয়েছে, আজকে 5 থেকে 1 নিয়ে এসছে। তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারাই, তার বাইরে কোনো কিছু নয়। বিদেশ থেকে আসেনি এখানে। নরেন্দ্র মোদী দিল্লি মুম্বাই থেকে পাঠায়নি এখানে। এখানেরই সেই শিক্ষক, এখানেরই সেই প্রিন্সিপাল, এখানেরই সেই হেডমাস্টার, এখানেরই সেই কলেজ আজকে 5 থেকে 1 চলে এসছে গ্রেড। নর্থ ইস্টের মধ্যে সবচাইতে বেস্ট গ্রেড যদি কোনো রাজ্যের থাকে তো ত্রিপুরা রাজ্যের। কার কারণ হয়েছে? আপনারা আগেও তো পারতেন, কেন পারেননি? পারেননি এখানে যারা বসে আছে ব্যবস্থার মধ্যে, তাদের দিশা সঠিক ছিল না। তার একটা উদাহরণ, আমি নতুন প্রথমবারের বিধায়ক, বিধানসভায় চুপচাপ বসে থাকি, বেরোই না, খুব দরকার না পড়লে। কারণ আমি শিখতে চাই, কে কি বলে নোট করি, দেখি তার বাচন শৈলী, বডি ল্যাঙ্গুয়েজ। কলা কৌশল সেগুলি শিখতে চাই। এনসিইআরটি সিলেবাস যখন লাগু করেছে শিক্ষা দপ্তর, তো অপোজিশনের উপনেতা দাঁড়িয়ে বলছে এটাতে শিক্ষা ব্যবস্থার লোকসান হয়ে যাবে। সেশন চেঞ্জ হতে জানুয়ারি সেশন ছিল, এটা মার্চ এপ্রিলে নিয়ে গেলে মাঝখানে যে 3 মাসে এটা কি হবে? যারা বইয়ের দোকান আছে তাদের কি হবে? আরে বাবু, বইয়ের দোকানের বিষয়ে নিশ্চিত চিন্তা করব। কটা বসে বইয়ের দোকান আছে? স্টুডেন্টের চিন্তা নেই, ত্রিপুরার ভবিষ্যতের চিন্তা নেই। আরে বইয়ের দোকান তখনই থাকবে স্টুডেন্ট থাকলে, টিচার থাকলে, ব্যবস্থা থাকলে। আমি তাদের দিকে তাকিয়ে থাকি, ক্যা বলতে হবে, কি চিন্তা করছে, কই তাদের সোচ? এরা রাজ করেছে ত্রিপুরাতে। উত্তর ত্রিপুরের মায়ের আশীর্বাদের কারণে আপনারা বেঁচে গেছেন, এখনো বসে আছেন এখানে, বাজ গে। এমন মানসিকতা এনসিইআরটি সিলেবাস বিরোধ করছে, এটা কেমন হইব? কারণ কি, উনাদের তো সবকিছু আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না। দেখে আন্দোলন হইতেছেন, এটা কেমন হয়ে গেল? আজকে
বিধানসভার মধ্যে 10টি বিল একদিনে পাস হয়, ত্রিপুরা তো কোনোদিনও হয়নি। 10টি বিল একদিনে পাস হয়। 76-এর বিল কেন্দ্র সরকার করে রেখেছে, এই সরকার লাগু করেনি। 76-এর বিল, 84-এর বিল, 96-এর বিল লাগু করেনি। আমরা ইন্টারনেটের জামানায় চলে গেছি, ইপিডিএস সিস্টেম লাগু করেনি রেশনিং সিস্টেমে। সেটাও লাগু করার জন্য গেলাম, সেখানেও উপনতা দাঁড়িয়ে যায়, বলে আপনি যে সেটা তৈরি করছেন ইপিডিএস সিস্টেমে রেটিনা নিয়ে আর তার উংলির ছাপ নিয়ে, যারা গরিব তারা তো কোরাল দিয়া গাছ কাটে, ধান কাটে, কোদাল দিয়া কাজ করে, শ্রমিক, তাদের কথা আপনি চিন্তা করেন না। তাদের তো হাতের রেখা মিটটা গেছে, মিলতো না, আনতে পারতো না। কি কয় না কয়, কি কয় না কয়। আমি আমার গুরুর সামনে বলি, আমিও তো ছাত্রই, আমি শিখি, আপনারা তো গুরু। এরা এতদিন ত্রিপুরাকে শাসন করেছিল। আমি যখন বলি দাঁড়িয়ে, বলে ভাইয়া কিচ্ছু হবে না, এটা না মিললেও আধার কার্ডে হয়ে যাবে। তারপরও বুঝে না, তারপরও বুঝে না, কই যায়। ওই যে কই না বাতিক ব্যারাম পড়ছে, কই যায়, কই বই। তার মধ্যে কেউ কয় এটা বয়ে যান হয়ে গেছে, কই দিছে মুখ্যমন্ত্রী, তারপরও কয় শেষ দিককে সারব। জানে না যে আমি কি বন্যা জিনিস, আমিও শেষ দিকে সারব। ইপিডিএস সিস্টেম ত্রিপুরাতে লাগু করেছি আমরা। ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য ইপিডিএস সিস্টেমকেও লাগু করেছে রেশনিং সিস্টেমে অন্তিম ব্যক্তির জন্য, সেটা ত্রিপুরা সরকার লাগু করেছে। আর শুধু ইপিডিএস সিস্টেম নয়, তার সঙ্গে সঙ্গে ওয়ান কার্ড ওয়ান নেশনও ত্রিপুরা সরকার করে দিয়েছে। মানে এখন আর রেশন শিবিরের মধ্যে কোনো নেতা গিয়ে বলতে পারবে না, আমাদের দলে না আসলে, মিছিলে না আসলে তুমি রেশনের চাউল পাবে না। যদি এখান থেকে না দেয়, অমরপুর থেকে না দেয়, তো আগরতলাতে এসে অন্য কোনো দোকান থেকে নিয়ে নেবে, বা তামিলনাড়ু থেকে নিয়ে নেবে, যে কর্ণাটক থেকে নেবে। যেখানে ওয়ান কার্ড ওয়ান নেশন আছে, তারপরে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে তার চাউল তুলতে পারবে। সেই দিশাতে কাজ করে এই সরকার। কারণ পুরনো সরকার তো সবকিছুর মধ্যে আটকানো ব্যবস্থা, আটকালেই তো তাদের কাছে যাবে। যদি অনলাইন হয়ে যায়, তার কাছে কে যাবে? দোকানে কাস্টমার পাইতো না। আমার কাস্টমারের দরকার নাই, আমার মানুষের মানব জীবন উন্নয়নের দরকার আছে। সেই দিশাতে সরকার কাজ করে। তাই আজকের দিনে আমি আপনাদের কাছ থেকে এটাই চাইব, ডক্টর রাধাকৃষ্ণন যেটা চেয়েছিলেন, আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাইছেন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাস, আর সবকা সাথ সবকা প্রয়াস। মাননীয় প্রধানমন্ত্রী যে আবার লাগু করেছে, সবকা সাথ সবকা প্রয়াস। মুখ্যমন্ত্রী একলা প্রয়াস করলে হবে না, 37 লক্ষ ত্রিপুরাবাসী প্রয়াস চাই। আশা নিশ্চিত থাকবে। আশা সেখানে আছে যেখানে ভরসা থাকে। ভরসা মোদির উপর আছে বলেই আশা জেগেছে ত্রিপুরার মানুষের মধ্যে, আর আপনাদের মধ্যেও। এই সরকার আপনাদের সরকার, এই শিক্ষা ব্যবস্থা আপনাদের ব্যবস্থা। ট্রান্সফার পোস্টিং নিয়ে কথা হচ্ছিল, অরুণোদয় বাবু বলছিলেন, আমি সম্বোধন করার সময় ওনার নামটা বলিনি। উনি শিক্ষাবিদ, ওনার নাম না বললেও মানুষে চেনে ওনাকে। উনি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, এখনো হায়ার এডুকেশনে উনি আমাদের মার্গদর্শকে কাজ করছেন। বন্ধুরা, তো কি বিষয় বলতে চাইছেন, কি চাইছে আপনাদের কাছ থেকে? যে শিক্ষা ব্যবস্থা
যে দিশা থেকে শুরু হয়েছিল আজকে কোন দিশায় যাচ্ছে? নরেন্দ্র ভাই মোদী সবকা সাথ সবকা প্রয়াসে যাচ্ছে। প্রয়াস একলা মুখ্যমন্ত্রী করলে হবে না, প্রয়াস সবাইকে করতে হয়। আর এই সরকার যা যা বলেছিল ভিশন ডকুমেন্টসে, নিশ্চিত সবকিছু করবে, হাত দিয়েছি সবগুলোর মধ্যে। আমার কাছে যতটা ডাটা আছে লগভগ 90% যে ইস্যু ছিল তার মধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি, কিছু কাজ শেষ হয়ে গেছে। আর তার বাইরে স্বনির্ভর ত্রিপুরার কল্পনা ভিশন ডকুমেন্টসে ছিল না, স্বনির্ভর পরিবার যোজনা ভিশন ডকুমেন্টসে ছিল না, রাবার মিশন ভিশন ডকুমেন্টসে ছিল না, আগর মিশন ভিশন ডকুমেন্টসে ছিল না, স্পেশাল ইকোনমিক জোন ভিশন ডকুমেন্টসে ছিল না, 12,000 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট ভিশন ডকুমেন্টসে ছিল না, আগরতলা এয়ারপোর্ট থেকে 4 লেন রোড ভিশন ডকুমেন্টসে ছিল না, 37টি রিফর্ম এডুকেশনে ভিশন ডকুমেন্টসে ছিল না, এনসিইআরটি সিলেবাস ভিশন ডকুমেন্টসে ছিল না, 100টি সিবিএসসি স্কুল ভিশন ডকুমেন্টসে ছিল না, 285-র কাছাকাছি ইংলিশ মিডিয়াম স্কুল ভিশন ডকুমেন্টসে ছিল না, ওয়ান কার্ড ওয়ান নেশন ভিশন ডকুমেন্টসে ছিল না, ইপিডিএস সিস্টেম লাগু করব ভিশন ডকুমেন্টসে ছিল না, 191টি সার্ভিস ত্রিপুরাতে অনলাইন দিয়ে দেবো ভিশন ডকুমেন্টসে ছিল না। জবাব দাও স্কুলের ব্যবস্থা, এসিআর সিস্টেম ভিশন ডকুমেন্টসে ছিল না। বন্ধু, আমি যে বলতে থাকি ভিশন ডকুমেন্ট ছিল না, কি কি করেছি, সায়েন্স টিচারদেরকে পার্মানেন্ট করে দেব ভিশন ডকুমেন্টে ছিল না। যারা পুলিশি ব্যবস্থা সবচাইতে অন্তিম শ্রেণীতে আসে, কারা আসে? হোমগার্ডরা 6,000 টাকার বেতন পেতেন, 18,000 টাকা করে দেওয়া হয়েছে, ভিশন ডকুমেন্টে ছিল না। পুলিশি ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে, ভিশন ডকুমেন্টে ছিল না। ও যেটা আমি বলছিলাম যে ট্রান্সফার পোস্টিং নিয়ে অরুণোদয় সাহেব পর্যন্ত গিয়েছিলাম, কি হবে পুরনো সরকার থাকতে ট্রান্সফার পোস্টিং ভয় দেখেই তো রাজ করেছে। এই সরকার কোনো সময় প্রয়োজনীয় হয় সবকিছু ট্রান্সফার পোস্টিং সঠিক হয় আমি বলি না, আমিও সেগুলি থেকে মুক্তি চাই। আমরাই সরকার আসার পরে বলেছিলাম যে ট্রান্সফার পোস্টিং এর জন্য পলিসি নিয়ে আসবো, তার মধ্যে কাজও শুরু করেছি। কিন্তু 40 বছরের ব্যবস্থাকে 3 বছরে আমি কিভাবে পরিবর্তন করে দিই? করব নিশ্চিত, 40 বছর লাগবে না, হয়তো 8-10 বছর লাগবে, এর বেশি সময় লাগবে না। আর আমি শিক্ষকদের বলবো ট্রান্সফার করলে ভয়ের কি, মোকাবেলা করুন না। কি হয়েছে? ত্রিপুরা কতটা জায়গা, উত্তরপ্রদেশে একটা ট্রান্সফার হলে ডিস্ট্রিক্ট ট্রান্সফার যদি হয় তো ত্রিপুরার বাইরে চলে যায়। মধ্যপ্রদেশে যদি একটা ডিস্ট্রিক্ট ট্রান্সফার হয়, মিনিমাম কাউকে ট্রান্সফার করলে ডিস্ট্রিক্ট ট্রান্সফার করে। এটা ডিস্ট্রিক্ট ট্রান্সফার হলেও ত্রিপুরা রাজ্যের ভৌগোলিক সীমানা যতটা আছে তার থেকে বাইরে চলে যায়। আমাদের এক মানসিকতা হয়ে গেছে, আমরা অনেক দূরে, অমরপুর অনেক দূরে, সাব্রম অনেক দূরে। কাহা দূরে বন্ধু? আগে সাব্রম চুরাইবাড়ি থেকে আগরতলা আসার জন্য 6.5 ঘন্টা লাগতো, আজকে ন্যাশনাল হাইওয়ে যেটা তৈরি হচ্ছে অল্টারনেটিভ দিকে গিয়ে দেখুন 2.5 ঘন্টাতে আপনি চুরাইবাড়ি থেকে আগরতলা পৌঁছে যেতেন। 2.5 ঘন্টা, যেটা 6.5 ঘন্টা 7 ঘন্টা যেতে হয়, তাহলে ট্রান্সফারের ভয় কেন? পাঠিয়ে দিক চুরাইবাড়িতে, পাঠিয়ে দিক সাব্রমে। আজকে সাব্রম যেতে কতটা সময় লাগে পেপশোল্ডার রোডে? আগে সাব্রমে যেতে 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগতো, আর আজকে
2 থেকে 2.25 ঘন্টার মধ্যে লোক সাবরুম পৌঁছে যায় নন স্টপ যদি গাড়ি হয়। তার জন্য ওই মানসিকতা নিয়ে কাজ করা और चुनौती को स्वीकार करा, चुनौती को स्वीकार करा, তার সামনে মাথা নত না করা। শিক্ষক কেন মাথা নত করবে? শিক্ষক কাউর সামনে মাথা নত করবে না। শিক্ষক মাথা নত করবে তো রাষ্ট্রের সামনে করবে, সরস্বতীর সামনে করবে, তার বাইরে কাউর সামনে মাথা নত করার দরকার নেই। एक बलिष्ठ मानसिकता, परिणत मानसिकता ही एक সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা দিতে পারে। তার জন্য আমি আপনাদেরকে আজকের শুভ দিনে সবাইকে নিবেদন করব যে আপনারা প্রতিজ্ঞা নিয়ে যান, সেই দিশাতে কাজ করুন। আপনারা যার উপরে দায়িত্ব দিয়েছেন, একদিকে নরেন্দ্র ভাই মোদী, একদিকে আমার মতো একটা গ্রামে থেকে উঠে আসা সাধারণ মানুষকে দিয়েছেন। আমি সবকিছু বুঝি না, কিন্তু বেশি বুঝেন না, পাকনা না। তাই বন্ধুরা, আমি আজকের দিনে আপনাদেরকে করজোরে এটাই নিবেদন করব, ভুল ত্রুটি এগুলো হতেই পারে, যারা কাজ করে তারাই ভুল ত্রুটি করে, যে কাজ করবে না ভুল ত্রুটি করবে না, তার মধ্যে দিয়েই এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করা নরেন্দ্র ভাই মোদী যে রাস্তা, ডেভেলপড ত্রিপুরা, অষ্টলক্ষ্মী, নিউ ইঞ্জিন, নর্থ ইস্টকে ডেভেলপ, সেই দিশাতে আমরা সবাই মিলে কাজ করব। আজকে আমাকে উদ্বোধক হিসাবে নিমন্ত্রণ করার জন্য শিক্ষা দপ্তরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা এখানে সকাল থেকে আপনারা এসেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। মঞ্চে যারা আছেন তাদেরকেও সাধুবাদ জানাই। জয় হিন্দ। আর এখন একটা শপথ বাক্য আমি পাঠ করাবো, আর সেটা কোভিড পরিস্থিতিতে আমরা যে নতুন দিশা নিয়েছিলাম, যে আমাদের অঙ্ক হোক আর যে রিডিং 100% করার জন্য, সেটা আমরা একসময় 70-80% পৌঁছে গিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময়ে প্রায় 1.5 বছর আমরা স্কুলে বা কলেজে যেতে পারিনি। তার কারণ সেটা একটু নিচে নেমে এসছে, 52 বা 56-এর কাছাকাছি চলে এসছে। সেটাকে আমাদেরকে আবার চিলড্রেন্স ডে পর্যন্ত, মানে 14ই নভেম্বর পর্যন্ত আমরা শপথ নেব আজকে, যে 14ই নভেম্বর পর্যন্ত আমরা আবার 100%, যেটা আমরা 80% করে নিয়েছিলাম সেটাকে আবার 56% থেকে নিয়ে 100% পৌঁছে দেব, সেই দিশাতে কাজ করব। তার জন্য একটা শপথ বাক্য আমি পাঠ করব, আপনারা আমার সঙ্গে সঙ্গে সেই লাইনগুলো দয়া করে বলবেন। আজ শিক্ষক দিবসের এই মহতী অনুষ্ঠানের পূর্ণ লগ্নে আমরা শপথ গ্রহণ করেছি যে আগামী শিশু দিবস 14ই নভেম্বর 2021 সময়কালের মধ্যে আমরা এই সকল শিক্ষার্থীদের পড়া এবং ভাগ অঙ্ক করা শেখাতে 100% সফল হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শ্রদ্ধা জানাচ্ছি যে প্রজন্ম ধরে যেসব শিক্ষক শিক্ষিকারা আমাদের ছেলে মেয়েদের সমাজের এবং দেশের সুযোগ্য নাগরিক করে তুলছেন, সেই সব শিক্ষক সমাজকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন, আমাদের দেশ ভারতবর্ষ শিক্ষায়, সংস্কৃতিতে, গানে, বিজ্ঞানে একসময় সারা বিশ্বে শ্রেষ্ঠ স্থানের অধিকারী ছিল, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই ভারতকে বিদ্যা চর্চায় আবার তার হারানো মর্যাদা এবং ঐতিহ্য ফিরিয়ে আনতে উনি উদ্যোগী হয়েছেন। আমাদের বিশ্বাস
কেন্দ্রীয় সরকার প্রবর্তিত নতুন জাতীয় শিক্ষা নীতি ভারতকে আবার বিশ্বগুরুর সম্মানে প্রতিষ্ঠিত করবে, এটা আমাদের দৃঢ় প্রত্যয়। অলোকজি নাইসলি প্লেস করেছেন। আমি আজকে আমার কথা বলবো না, দেশের মনীষীরা কি বলছে শিক্ষক দিবস উপলক্ষে। আপনারা জানেন আমরা চাই কি, আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা চাই সবকা সাথ সবকা বিকাশ, আমরা চাই আত্মনির্ভর ত্রিপুরা। এই তিনটা স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে চলছি। এবং আমরা জানি the destiny of the country is being shaped in its classroom, and education is the most powerful weapon which you can use to change the world. স্বামীজি বলেছেন, what is education? Is it book learning? No. Is it diverse knowledge? Not even that. The training of by which the current and expression of will are brought under control and become fruitful is called education. স্বামীজি বলছেন। স্বামীজি আরো বলেছেন, we may read books, hear lectures and talk miles, but experience is the one teacher, the one eye opener. আজকে এই কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। আমাদের সরকার 3 বছর অতিক্রান্ত হয়েছে। আমাদের সরকারের যিনি মধ্যমণি, উনি চাইছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং এর জন্য সবচেয়ে সর্বাগ্রের প্রয়োজন এডুকেশন, গুণগত শিক্ষা। আপনারা জানলে অলোকজি কিছু কিছু বলেছেন। বিদ্যালয় শিক্ষা দপ্তর এই অল্প সময়ের মধ্যে 26টি রিফর্ম করেছে শুধু স্কুল এডুকেশনে, এবং উচ্চশিক্ষা দপ্তরের 11টি রিফর্ম করেছি আমরা। সারা দেশে কোন রাজ্য কি আছে এই অল্প সময়ে 26টা এবং 11টা রিফর্ম করার মতো? এবং এটা সম্ভব হয়েছে আপনাদের দ্বারা। এটাকে অন্য প্রফেশনের সাথে তুলনা করলে চলবে না। আমরা ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আইএস আছে, আইপিএস আছে। ডাক্তাররা কি করে? তাদের রোগী সারিয়ে নেওয়ার উদ্যোগ নেয়, তাদের চিকিৎসা পরিষেবা দিয়ে। ইঞ্জিনিয়ার পরিকাঠামো বানাচ্ছে সারা দেশে, আইএসরা প্রশাসন চালাচ্ছে, আইপিএসরা আইনের শাসন কায়েম করতে চাইছে। কিন্তু আপনারা কি করছেন? আপনারা যে কাজ করছেন, আপনারা হলেন মানুষ গড়ার কারিগর। আপনারা হলেন মানুষ গড়ার কারিগর। কেউ বলে জাতীয় দেশের মেরুদণ্ড, এবং কেউ বলে এরা মানুষ তৈরি করার শিল্পী। এই যে জিনিসটা, এটাকে সামনে রেখে আমাদের এগুতে হবে। সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো শিক্ষা ব্যবস্থার গুণমান নির্ভর করে সেই ব্যবস্থায় যারা শিক্ষাদানের কাজে নিযুক্ত আছেন তাদের নিষ্ঠা ও গুণমানের উপর। কারণ শিক্ষক শিক্ষারাই তার শিক্ষার্থীদের কাছে পৃথিবীর সকল গানের ভান্ডার উন্মুক্ত করে শিক্ষার্থীদের সেই গান আহরণে উদ্বুদ্ধ করে তোলেন আপনারা। তারা মাঝখানের বেশ কিছু একটা সময় এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একদম ভঙ্গুর করে দিয়েছিল, টোটাল ফিনিশড। আপনারা জানলে পিজিআই ইন্ডেক্স, যেটাকে পারফরমেন্স গ্রেড ইন্ডেক্স বলে, গ্রেডিং ইন্ডেক্স বলে, সেটা আমরা যখন ক্ষমতায় আসি গ্রেড 5-এ ছিলাম। উইদিন 3 ইয়ার্স নাও গ্রেড 1, নর্থ ইস্টের মধ্যে 1 নম্বর জায়গায় রয়েছে। এটাই আমাদের মূল লক্ষ্য নয়। আমি বাঁচি আমি মরি, আমি জানি পরিষ্কারভাবে যে আমাদের রাজ্যের এই শিক্ষক শিক্ষিকারা সারা দেশে রেকর্ড করবে। এর মধ্যেই এনসিইআরটি আপনারা জানেন, তারা আমাদের টিচার্স মডিউলকে গ্রহণ করেছে, এবং সেটা গ্রহণ করে কেন্দ্রীয় সরকারও এটা গ্রহণ করেছে। সারা দেশের 42 লক্ষ যে প্রাইমারি টিচার আছে সেটা সেই ট্রেনিং হবে
ত্রিপুরা সরকারের যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের মাধ্যমে সেই মডিউল গ্রহণ করেছে, এনসিইআরটি গ্রহণ করেছে এবং দেশ গ্রহণ করেছে। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? শিক্ষকতার কাজটিকে নেহাতে একটা প্রফেশন দেখলে হিসাবে চলবে না, শিক্ষকতার কাজটিকে মিশন হিসাবে দেখতে হবে। সেবার মনোভাব নিয়ে, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের কল্যাণ সাধনের লক্ষ্য নিয়ে প্রতিটি শিক্ষার্থীকে আদর্শ, গুণমান ও মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সমাজ এবং রাষ্ট্রের সকল মানুষ আপনাদেরকে। এখানে স্টেজে আছে, স্টেজে বড় বড় নেতৃত্ব রয়েছে, আইএস আইপিএসরা রয়েছে। মনে রাখবেন, সব ছেলে মেয়েদের সুনাগরিক, দেশের যোগ্য নাগরিক করে তোলার দায়িত্ব আপনারা নিচ্ছেন। এর সাথে কোনো কম্প্যারিজন চলবে না এবং সেটাকে অন্য প্রফেশনের সাথে মিলালে চলবে না। মহাত্মা গান্ধী কি বলছেন? মহাত্মা গান্ধী বলছেন, শিক্ষা বলতে আমি বুঝি শিক্ষার্থীর শরীর, মন ও আত্মার সর্বাঙ্গীন পরিপূর্ণ বিকাশ সাধন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাই এই গুরু দায়িত্ব পালনে ব্রতী হবেন। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা এবং মূল্যবোধের বিকাশ ঘটানোর দায়িত্বটুকু শিক্ষক শিক্ষিকারা গ্রহণ করবেন। এবং শিক্ষা ও শিক্ষক ছাড়া কোনো জাতির সর্বাঙ্গীন উন্নতি সম্ভব নয়। তাই শিক্ষার ভার যাদের উপর ন্যস্ত, তারা সকলের শ্রদ্ধার পাত্র। আজকে স্বামীজি কি বলেছেন? প্রতিটি শিশুই বিভিন্ন সম্ভাবনার অফুরন্ত ভান্ডার নিয়ে জন্মগ্রহণ করে, তার ভিতরে আছে। আপনার কিচ্ছু করার নেই, আপনার দায়িত্ব ওই যে ভিতরে অফুরন্ত সম্ভাবনার খনি রয়েছে, শিক্ষকদের কাজ হবে শিশুর ভিতরকার সেই সম্ভাবনাগুলিকে বিকশিত করে তুলতে সাহায্য করা। সেই জন্যই তাদেরকে বলে মানুষ গড়ে তোলার শিল্পী, মনে করে মানুষ গড়া কারিগর। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। অ্যারিস্টটল বলেছেন, যারা শিশুদের শিক্ষাদানে ব্রতী তারা অভিভাবক থেকে অধিক সম্মানীয়, কারণ পিতামাতা জীবন দান করেন ঠিকই, কিন্তু সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তোলেন শিক্ষকরা। কিন্তু আজকে যা অনুষ্ঠান মনে করলে ভুল হবে। বলছে শিক্ষকদের মনে রাখতে হবে শিক্ষক দিবসের গুরুত্ব, তাৎপর্যের কথা। তারা যদি তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন না হন, শিক্ষকতাকে কেবল একটা পেশা বা রোজগারের মাধ্যম হিসেবে গ্রহণ করেন, তাহলে এই দিনটির কোনো তাৎপর্য থাকবে না। এটি হবে নিছকই একটা অনুষ্ঠান। আমি মনে করি শিক্ষক দিবসের মূল উদ্দেশ্য শিক্ষকদের কর্তব্য, গুরু দায়িত্ব সম্বন্ধে সজাগ করে দেওয়া। এই যে প্রত্যেক বছর শিক্ষক দিবস, এটা মনে করিয়ে দেওয়ার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের। আমাদের রাজ্যের শিক্ষকরা, আমি আগের কথা বলবো না, গত লাস্ট 3.5 ইয়ার্সের মধ্যে তারা, আমরা কখনো আগে কেন মাঝখানে এত পরিস্থিতি এরকম খারাপ ছিল কেন? আমরা কখনো বলিনি শিক্ষকরা মিছিলে যাক, শিক্ষকরা মিছিলে যাক, মিটিংয়ে যাক, চাঁদার জন্য যাক, একবারও বলিনি। আমরা চাই এই প্রফেশনটাকে এমন একটা নিউট্রালি রাখার জন্য বারবার এটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই আমি আজকে, আমরা জানেন সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে পালন করা সম্পর্কে আজকে জন্মদিন, কিন্তু ওনাকে যখন ওনার বন্ধুরা, অধ্যাপকরা এবং ছাত্ররা বলছে আপনার জন্মদিন পালন করব, উনি বলছেন আমার জন্মদিন পৃথকভাবে পালন না করে আমি গর্বিত হব দিনটি যদি সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে পালন করা হয়। আজকে সেই দিন। আমি অনুরোধ করব, আর 5টা যে জীবিকা আছে সেই জীবিকা থেকে এটা স্বতন্ত্র। এই জীবিকা শুধুমাত্র জীবিকা নয়, এটা একটা মহান ব্রত। দেশের ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব আপনাদের উপর। এটা কিন্তু এখানে মনের অন্তঃস্থল থেকে বলছি, এই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা করতে পারেন আপনারাই, শুধু ইচ্ছা করলে করতে পারেন। এখানে 35,000 শিক্ষক শিক্ষিকা আছে আমাদের রাজ্যে, ইচ্ছা করলে পুরো চেঞ্জ করে দিতে পারেন এবং এটা আপনাদের দ্বারাই সম্ভব। আমি সর্বশেষে, এখানে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি আপনাদের সম্বন্ধে আপনাদের একটা মেসেজ দেবেন নিশ্চয়ই। আমি সর্বপল্লী রাধাকৃষ্ণের কথাটা আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, এ গুড টিচার মাস্ট নো হাউ টু অ্যারাউজ দি ইন্টারেস্ট অফ দি পিপল ইন দি ফিল্ড অফ স্টাডি for which he or she is responsible. He or she must himself or herself be a master in the field of study and be in touch with the latest development in the subject. He or she must himself or herself be a fellow traveler in the exciting pursuit of knowledge.
Practically, teacher is the cornerstone of the arch of education. Without quality and planning are meaningless. Without quality and effective teacher, the education institution, curriculum, teaching aids, educational planning are meaningless. সুতরাং আপনাদের কোয়ালিটি এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং সারা দেশের মধ্যে আমরা যেন ত্রিপুরা 1 নম্বর স্থানে থাকতে পারি সেই আহ্বান রেখে এবং ইচ্ছা করলে আপনারা পারবেন। বিরাট সংখ্যক আজকে শিক্ষক শিক্ষিকারা এখানে এসছেন, সেই কলেজ থেকে শুরু করে একদম স্কুল প্রাইমারি স্কুলের টিচার পর্যন্ত সবাই এসছেন। আমি অনুরোধ করব সবাইকে আগামী দিনে আপনাদের দায়িত্ব, আমাদের রাজ্য সরকারের যে সিদ্ধান্তগুলি সেগুলিকে যেন সামগ্রিক উন্নয়নে নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য পালনে নিষ্ঠাবান ভূমিকা গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, যত্ন খুলুম পাইকা।